Today we study about methods of transfer of rDNA into the host cell. হোস্ট সেলের দেহে কিভাবে rDNA কে ট্রান্সফার করা হয় সেটার কয়েকটা মেথড আমরা এখানে জানব। তো এখানে আগে জেনে নিই আমরা হোস্ট সেল হিসেবে আমরা কি ইউজ করি। হোস্ট সেল কারা? the cell which receive the rDNA, the cell যেটা কি করে, which receive the rDNA and where rDNA যেখানে rDNA মাল্টিপ্লাই, এখানে rDNA কি হবে, মাল্টিপ্লিকেশন হবে, তাকে বলা হয় হোস্ট সেল। হোস্ট সেলে হিসাবে আমরা টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা কি কি দেখেছিলাম। হোস্ট সেল এর এক্সাম্পল হলো, সেটা প্ল্যান্ট সেল হতে পারে, সেটা ফাঙ্গাল সেল হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল সেল হতে পারে হোস্ট সেল হিসাবে, and as well as যে কোনো অ্যানিমেল সেলসও হতে পারে। দিস আর দ্য এক্সাম্পল অফ হোস্ট সেল। এই হোস্ট সেলের দেহে অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ দিস ইজ এ ই কোলাই, এটা একটা ব্যাকটেরিয়াল হোস্ট সেল। এর দেহে এর মধ্যে কি প্রবেশ করাতে হবে? ক্লোনিং ভেক্টর আর ডিএনএ, ক্লোনিং ভেক্টরকে প্রবেশ করাতে হবে। এটাকে এর মধ্যে প্রবেশ করানোর কয়েকটা মেথডস আছে। সেই মেথডসগুলো কি কি? মেথডস আর these methods are একটা একটা করে এখানে বলে দেওয়া হচ্ছে। কি? ট্রান্সফরমেশন এক নম্বর মেথড। ট্রান্সফরমেশন পদ্ধতিতে হোস্ট সেলে প্রবেশ করার জন্য যেতে পারে। আর কি মেথড আছে? ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোপোরেশন, জিন গান or বায়োলিস্টিক মেথড। এটা মেনলি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে করা হয়, অ্যাপ্লিকেবল ইন প্ল্যান্ট সেল। আর কি মেথড আছে? ট্রান্সফরমেশন, ইলেকট্রোপোরেশন, জিন গান और বায়োলিস্টিক মেথড। ট্রান্সফেকশন, ট্রান্সফেকশন পদ্ধতিতেও রিকম্বিনেন্ট ডিএনএ কে হোস্ট সেলে প্রবেশ করানো যেতে পারে। আর একটা মেথডের নাম হলো মাইক্রো ইনজেকশন, মাইক্রো ইনজেকশন। These are the methods by which recombinant DNA can be transferred into the host cell. এই হোস্ট সেলের মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানো যেতে পারে এই সকল পদ্ধতির সাহায্যে। এরপরে আমরা আসি কিভাবে ব্যাকটেরিয়াল হোস্ট সেলের দেহে রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রবেশ করানো যায়, সেই ট্রান্সফরমেশন পদ্ধতি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করা হচ্ছে। তো ফার্স্ট হেডলাইন করা হয়েছে কি? ট্রান্সফরমেশন। দিস ইজ এ প্রসেস বাই হুইচ অ্যান রিকম্বিনেন্ট ডিএনএ অর অ্যালিয়েন ডিএনএ introduced into the host cell, that's called transformation. তো ট্রান্সফরমেশনে কীভাবে করা হয় স্টেপগুলো এখানে দেখে নিই। তো ট্রান্সফরমেশন করার আগে আমরা একটা জিনিস দেখব কি? কম্পিটেন্ট হোস্ট, অর্থাৎ এটা একটা rDNA। এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা জানি we know that DNA is
negatively charged DNA is হাইড্রোফিলিক অর্থাৎ ওয়াটার লাভিং হাইড্রোফিলিক মলিকিউল। বিকজ কেন হাইড্রোফিলিক মলিকিউল? বিকজ in the DNA there presence of sugar and phosphate, কারণ সুগার অ্যাকচুয়ালি কি একটা হাইড্রোফিলিক মলিকিউল, সেই জন্য ডিএনএ ইজ অলসো হাইড্রোফিলিক মলিকিউল। এবং এরপর আমরা যদি দেখি একটা ব্যাকটেরিয়াল সেল, একে যদি আমরা দেখাই, suppose this is a bacterial cell, this is cell 1, this is cell 1. Cell 1 is freely permeable to all substances. Cell wall is freely permeable to substances. Cell wall এর পরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? Cell membrane or plasma membrane. Plasma membrane is selectively পারমিয়াবল, অর্থাৎ ইজ ফ্রিলি পারমিয়াবল নয়, কে সেল মেমব্রেনটা ফ্রিলি পারমিয়াবল নয়, এটা সিলেক্টিভলি পারমিয়াবল। এবং সেল মেমব্রেন ইজ হাইড্রোফোবিক, অর্থাৎ ওয়াটার প্যানিক, জলকে এরা ভয় পায়। বিকজ সেল মেমব্রেনের মধ্যে কি থাকে? কোলেস্টেরল থাকে, আর কি থাকে? বিকজ কোলেস্টেরল এবং ফসফোলিপিড। কেন সেল মেমব্রেন হাইড্রোফোবিক? বিকজ ইন দ্য সেল মেমব্রেন দেয়ার প্রেজেন্স অফ কোলেস্টেরল অ্যান্ড ফসফোলিপিড। এরা কি করে? এরা থাকার জন্য সেল মেমব্রেন ইজ হাইড্রোফোবিক ইন নেচার, দ্যাট ইজ ওয়াটার প্যানিক। দেখো, ডিএনএ ইজ হাইড্রোফিলিক, সেল মেমব্রেন ইজ হাইড্রোফোবিক। তাহলে এই ডিএনএটাকে সরাসরি এর মধ্যে প্রবেশ করতে পারে না, তাহলে হাইড্রোফিলিক ডিএনএ cannot freely insert into the hydrophobic cell membrane or plasma membrane. Cell membrane এর অপর নাম plasma membrane. হাইড্রোফিলিক ডিএনএ ফ্রিলি ইনসার্ট করতে পারে না হাইড্রোফোবিক প্লাজমা মেমব্রেনের মধ্যে, সেই জন্য কি করা হয়? দ্যাটস ওয়াই, সেই জন্য কি করা হয়? ফার্স্ট ব্যাকটেরিয়াল সেলকে, প্রথমে ব্যাকটেরিয়াল সেলকে কি করা হয়? কম্পিটেন্ট মানে উপযোগী বানানো হয়। কম্পিটেন্ট মানে উপযোগী বা উপযুক্ত। ফার্স্ট ব্যাকটেরিয়াল সেলকে কম্পিটেন্ট বানানো হয়। কেন? টু রিসিভ দ্য আরডিএনএ, যাতে করে আরডিএনএ প্রবেশ করতে পারে। তো কীভাবে কম্পিটেন্ট হোস্ট বানানো হয় সেজন্য এখানে বলা হয়েছে, দ্যাটস ওয়াই ফার্স্ট ব্যাকটেরিয়াল সেলকে কম্পিটেন্ট হোস্ট বানানো হয় টু রিসিভ দ্য আরডিএনএ, যাতে করে এই আরডিএনএটা এর মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্য প্রথমে একে ইন অর্ডার টু ট্রান্সফার দ্য অ্যালিয়েন্ট or recombinant DNA inside the cytoplasm of host cell or bacterial host cell, first
bacterial cell is to be made competent host to take the recombinant DNA. recombinant ডিএনএটাকে প্রবেশ করানোর আগে ব্যাকটেরিয়াল সেলকে কম্পিটেন্ট হোস্ট উপযুক্ত হোস্ট বানানো হয় যাতে করে আর ডিএনএটা রিসিভ করা যায়। তো কীভাবে উপযুক্ত হোস্ট বানানো যায় এর পরের ছবিতে আমরা আসি। এরপরে তোমরা হেডলাইন লেখো, হাউ টু মেক কম্পিটেন্ট হোস্ট অ্যান্ড recombinant DNA enter into the host cell. তো আমি এখানে কোশ্চেন লিখে দিয়েছি, হাউ টু মেক কম্পিটেন্ট ব্যাকটেরিয়াল হোস্ট সেল। এনসারটিভার যেটা বলেছে এর অ্যান্সার হচ্ছে যে এটা ফার্স্ট ব্যাকটেরিয়াল সেলগুলিকে বা ব্যাকটেরিয়াল সেলকে ট্রিটমেন্ট করা হয় উইথ ডাইভ্যালেন্ট আয়ন, যেমন কি ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে ব্যাকটেরিয়াল সেলকে ট্রিট করা হয়। ট্রিট করলে এই ক্যালসিয়াম 2+ আয়ন increase the permeability of cell membrane of bacterial cell সেলের ভেদ্যতাকে বা সেল মেমব্রেনের ভেদ্যতাকে কে বৃদ্ধি করে? ক্যালসিয়াম আয়ন। তারপরে কি হয়? দেন rDNA প্লাস কম্পিটেন্ট হোস্ট সেলকে ট্রান্সফার ইনটু আইস ব্লক। আইস ব্লক থেকে কোথায় নিয়ে যাওয়া হয় আবার? ফ্রম আইস ব্লক টু হিট শক ট্রিটমেন্ট করা হয়। হিট শক ট্রিটমেন্ট করলে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 2 মিনিট ধরে রাখা হয়। 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মিনিট। আইস ব্লকেও অ্যাবাউট 2 থেকে 3 মিনিট রাখা হয়। আইস ব্লক টেম্পারেচার 0 ডিগ্রি। ফ্রম আইস ব্লক সেখান থেকে তুলে হিট শক ট্রিটমেন্ট করা হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড 2 মিনিটের জন্য। তার ফলে কি হবে? আর ডিএনএ enter into the bacterial host cell। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সফরমেশন। সাধারণ সেলে এরকম একটা ছবি দিয়েছে, দেখো কিভাবে। তো সাপোজ দিস ইজ এ ব্যাকটেরিয়াল সেল ইকুয়াল, এবং এটা এই সেল মেমব্রেন, এটা সেল ওয়াল। এর মধ্যে আর ডিএনএ রাখা আছে। দিস ইজ রিকম্বিনেন্ট ডিএনএ, দিস ইজ হোস্ট সেল সাপোজ ইকোলাই। একে ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট উইথ ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করলে যেটা হয়, এটা যে এর সেল মেমব্রেনের ভেদ্যতা, সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বৃদ্ধি পাবে। সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি ইনক্রিজ। রিকম্বিনেন্ট ডিএনএ এখানে অপেক্ষা করছে। তারপরে এখানে থেকে তুলে কোথায় দেওয়া হয়? আইস ব্লকে। অর্থাৎ এরকম একটা ব্লক করা থাকে, এর মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএ সহ এটাকে এখানে হচ্ছে আইস ব্লক। এই কালচার মিডিয়ামটাকে তুলে আইস ব্লকে দেওয়া হয়। আইস ব্লককে নিয়ে তারপর কি করা হয়? হিট শক ট্রিটমেন্ট করা হয়।
হিট শক ট্রিটমেন্ট, হিট শক ট্রিটমেন্ট করলেই এই আরডিএনএ অর্থাৎ এই যে হোস্ট সেল ছিল আরডিএনএটা এই হোস্ট সেলের মধ্যে প্রবেশ করে যাবে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করে যাবে। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন টেকনিক। So this is the first method of transfer of rDNA. Now second method is transfection. So transfection এ কি করা হয় যে recombinant DNA mixed with charged substances like calcium phosphate এবং রিকম্বিনেন্ট ডিএনএ এবং ক্যালসিয়াম ফসফেটকে তারপরে কি করা হয়, দেন দে আর স্প্রেড ওভার দি হোস্ট সেল, হোস্ট সেলের উপরে স্প্রেড করে দেওয়া হয়। অর্থাৎ এখানে হোস্ট সেল আছে, তাহলে আরেকটা টেস্ট টিউবে এরকম কি রাখা আছে, আর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাস কি আছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট সিপি ক্যালসিয়াম ফসফেট এরপরে দিয়ে দেওয়া হয় স্প্রেড ওভার হোস্ট সেল, ক্যালসিয়াম আয়ন helps in the transfer of rDNA into the host cell. এই ক্যালসিয়াম আয়ন সাহায্য করে এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করাতে। So this is the method of transfection. Third method is micro injection. Micro injection এ কি করা হয়, this is our target cell, target cell হতে পারে animal or plant, target cell may be animal cell হতে পারে বা plant cell হতে পারে। এই সেলটাকে একটা পিপেট দ্বারা একে ধরা রিসিভ করা হয়, এর মধ্যে কিছু প্রেশার থাকে, ভ্যাকুয়াম প্রেশার বা সাকশন প্রেশার থাকে, যেটা করে কি না এই টার্গেট সেলকে ধরে রাখে। এরপরে কি করা হয় না একটা মাইক্রো ম্যানিপুলেটর মেশিন দ্বারা বা মাইক্রো ইনজেকশন দ্বারা, এটা ইনজেকশন মাইক্রো ম্যানিপুলেটর বা মাইক্রো ইনজেকশন মেশিন, এর মধ্যে কি দেওয়া থাকে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করা থাকে। রিকম্বিনেন্ট ডিএনএটাকে এর মধ্যে এরকম পুশ করা হয়, দিয়ে এটা এর নিউক্লিয়াসে পৌঁছে যায়। দিস ইজ সেল মেমব্রেন, যদি প্ল্যান্ট সেল হয় সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেন থাকবে। দিস ইজ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড দিস ইজ নিউক্লিয়াস। এবং রিকম্বিনেন্ট ডিএনএটাকে ডাইরেক্ট এন্টার করানো হয় কোথায়, ইনটু দ্য নিউক্লিয়াস অফ টার্গেট সেল। আমরা যদি
রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টার যদি পড়ে থাকি, এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছিল ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তো একটা মেথড যেখানে কী করা হয়, এই মেথডটা অ্যাপ্লাই করা হয়, এখানে এগ থাকে আর একটা এর মধ্যে থাকে স্পার্ম দেওয়া থাকে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা এক ধরনের বায়োটেকনোলজিক্যাল মেথড। তো মাইক্রো ইনজেকশনের সাহায্য কী করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএকে সরাসরি তার সেলের নিউক্লিয়াসে পৌঁছে দেওয়া যায়। এই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন শর্ট ফর্ম থাকে ICSI, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা একদম অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ হেলথ, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এক ধরনের। So gene gun method or ballistic method applied in case of plant cell only. কোনো প্ল্যান্ট সেল যদি হোস্ট সেল হয়, তার দেহে রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানোর জন্য এই জিন গান আর বায়োলিস্টিক মেথড অ্যাপ্লাই করা হয়। তো জিন গান মেথডে কী করা হয়, টাংস্টেন আর গোল্ড পার্টিকেলস, যার সাইজ কত হয় 1 থেকে 2 মাইক্রোমিটার, tungsten or gold particle coated with DNA এবং কোট করা থাকে, এবং সেটাকে হাই স্পিডে বা হাই ভেলোসিটি অ্যাপ্লাই করে এবং উচ্চ গতিতে কী করা হয়, কত ভেলোসিটি থাকে 1400 ফিট পার সেকেন্ড, এরকম ভেলোসিটি থাকে ওই জিন গানটার বন্দুকটার হাই ভেলোসিটি 1400 ফিট পার সেকেন্ডে। সেটাকে কী করা হয়, টার্গেট সেল এর সেল ওয়ালকে ভেদ করে, এই তার সেল ওয়ালকে ভেদ করে কোথায় চলে যাবে, নিউক্লিয়াসে এন্টার করবে। যদি লেস ভেলোসিটি হয়, যদি ভেলোসিটিটা কম থাকে, তাহলে কি করবে, সেল ওয়ালকে ভেদ করবে, কিন্তু নিউক্লিয়াসে ইনসার্ট হবে না যদি লেস ভেলোসিটি থাকে। যদি আবার বেশি ভেলোসিটি হয়ে যায়, হাই ভেলোসিটি বা হাই স্পিড যদি থাকে, তাহলে সেল ওয়াল প্লাস সেল মেমব্রেন প্লাস নিউক্লিয়ার মেমব্রেন সবাইকে, নিউক্লিয়ার মেমব্রেনকে ভেদ করে অর্থাৎ বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা এই ছবির মাধ্যমে যদি দেখাই, এটা হচ্ছে টার্গেট সেল, এটা হচ্ছে জিন গান মেথড। এটা গান সিস্টেম করে টার্গেট ডিএনএটাকে প্রবেশ করানো হচ্ছে। যদি এত স্পিডের কম হয়, তাহলে এটা সেল ওয়াল আছে, সেল মেমব্রেন আছে, তারপর নিউক্লিয়ার মেমব্রেন, সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। সেল ওয়ালকে ভেদ করতে পারবে বা সেল মেমব্রেনকে ভেদ করতে পারবে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনকে ভেদ করে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করতে পারবে। যদি আবার ভেলোসিটি খুব ভেলোসিটি হয়, তাহলে কী হবে, সেল ওয়ালকে ভেদ করবে, সেল মেমব্রেনকে ভেদ করবে, নিউক্লিয়ার মেমব্রেনকে ভেদ করে এক্সিট হয়ে যাবে, টার্গেট বা অ্যালিয়েন ডিএনএটা বা রিকম্বিনেন্ট ডিএনএটা বেরিয়ে যাবে। এখানে কী করছিল, নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করতে পারবে না যদি স্পিড কম হয়, বা যদি বেশি স্পিড হয়ে যায় তাহলে ভেদ করে চলে যাবে। এটা খুব সফিস্টিকেটেড মেথড। এটা
বেশ দক্ষ এক্সপার্ট এই কাজ করতে পারে। আর কী কারণ এর ছবিটা এরকম করে এটা থাকে ফায়ারিং পিন, তারপরে এরকম করে একটা চার্জিং থাকে, আর এইখানে থাকে কি আমাদের টার্গেট সেল। এটা হচ্ছে যে এই টাংস্টেন আর গোল্ড পার্টিকেল একে ঘিরে এটা কি থাকে ডিএনএ, আর এটা লালটা হচ্ছে কি গোল্ড আর টাংস্টেন। এটা হচ্ছে যে কি চার্জ, এরকম যখন ফায়ারিং করা হবে তাহলে এই ডিএনএটা কি করবে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করে যেতে পারে, এইভাবে করা হয় টার্গেট সেল। এটা ফিগার হচ্ছে কি বায়োলিস্টিক আর জিন গান মেথড। এটা applied in case of only plant cell. তো ইলেকট্রোপোরেশন কি নাম দেখো বলে দিচ্ছে, ইলেকট্রিক চার্জ এর মাধ্যমে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পোর বা ছিদ্র গঠন করা, এটা বলা ইলেকট্রোপোরেশন। ইলেকট্রিক চার্জ এর মাধ্যমে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কি পোর বা ছিদ্র গঠনের মাধ্যমে তার মধ্যে কি করা হবে যে অ্যালিয়েন ডিএনএ বা রিকম্বিনেন্টের প্রবেশ করানো হবে। এবার দেখো এই যে ইলেকট্রিক চার্জটা দেওয়া হয় শর্ট পিরিয়ড অফ টাইম, খুব কম সময় ধরে দেওয়া হয়, বাট হাই ভোল্টেজ ইউজ করা হয়। হাই ভোল্টেজ এবং দুটোই খুবই ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। শর্ট পিরিয়ড অফ টাইমে ভোল্টেজ দেওয়া হয় এবং দিনে কি হয় খুব কম সময় ধরে ইলেকট্রিক চালনা করা হয় এবং সেটা খুব কি তার ফলে কি হয় ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পোর সৃষ্টি হয়। তাহলে এরকম একটা ব্যাকটেরিয়াল সেল আছে, এটা তার প্লাজমা মেমব্রেন, বাইরেটা সেল ওয়াল, এর মধ্যে ইলেকট্রিক্যাল চার্জ দেওয়া হচ্ছে। চার্জ দিলে কি হবে না এই সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি ইনক্রিজ হবে, তারপরে কি হবে পোর ফর্মেশন হবে, ছিদ্র গঠন হবে। এই ছিদ্র গঠন যখনই হবে এই আর ডিএনএটা রিকম্বিনেন্ট ডিএনএটা হোস্ট সেলের মধ্যে প্রবেশ করে যাবে। এটাকে বলা হয়েছে কি ইলেকট্রোপোরেশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে খুব শর্ট পিরিয়ড অফ টাইম ধরে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করা হয়। তার ফলে কি সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বৃদ্ধি পায়। সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বৃদ্ধি পেলে অর্থাৎ এরকম করে সেল আছে খুব কম সময় ধরে পারমিয়াবিলিটি আছে, যখন সময় পেল আর ডিএনএটা এর মধ্যে প্রবেশ করে গেল। যেন খুব শর্ট পিরিয়ড অফ টাইম ধরে হাই ভোল্টেজ দেওয়া হয়, তার ফলে কী হয় সেল মেমব্রেনের মধ্যে পারমিয়াবিলিটি বৃদ্ধি পায়, সেল মেমব্রেন পোর্স ফর্মেশন ছিদ্র গঠন হয়, ছিদ্র গঠন হলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করে যায়। সো দিস ইজ দ্য মেথড অফ ট্রান্সফার অফ আর ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল। আমাদের এইচএসে আসে
যে হোস্ট সেলের দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএকে পাঠানোর কয়েকটি পদ্ধতি লেখো। 3 নম্বর বা 4 নম্বরে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট ট্রান্সফার অফ আর ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল। আর একটা লাস্ট এটা অ্যান্সারটি বলেছে যে দিস টার্ম প্যাথোজেন ভেক্টর, উদাহরণ হচ্ছে টিআই প্লাজমিড, আমরা একটু পরে আসবো টিআই প্লাজমিড সম্বন্ধে। দিস আর্ম অর্থাৎ প্যাথোজেনকে কী করা হয়েছে, নিষ্ক্রিয় করা হয়েছে। দিস আর্ম প্যাথোজেন, আর্ম মানে কি এখানে অস্ত্র শস্ত্র, দিস আর্ম DIS disarmed pathogen vector which allow the infect the target cell result into transfer of RDNA into the host cell. এই disarmed pathogen ভেক্টরের মাধ্যমেও হোস্ট সেলের দেহে RDNA কে প্রবেশ করানো যেতে পারে। এই disarmed pathogen ভেক্টর একটা উদাহরণ হচ্ছে কি TI প্লাজমিড। তো এরপরে আমরা আসছি ভেক্টর অফ জিন ক্লোনিং, vector for gene cloning in plant cell and animal cell.